আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ৭। লিখেছেন তামান্না ইসলাম। আব্রাহাম রেডি হচ্ছে। আজ সকালেই তাকে বের হয়ে যেতে হবে। সেখানে রাশেদও যাচ্ছে। তাকে আগে থেকেই সব বলে দেওয়া হয়েছে। ফাইল অ্যান্ড আদার ডকুমেন্টস সব রেডি। সেখানে মিটিংস হবে, পার্টি হবে। আবার এখানে অফিস আছে, এখানে কাজগুলো সামলাতে হবে। যদিও ম্যানেজারকে সব বলা আছে, অর্থাৎ এখান থেকে সব ঠিকঠাক করে তবেই তাদের বাইরে যেতে হচ্ছে। গার্ডদের কড়াভাবে বলে রেখে গেছে। বাড়িতেও ক্যামেরা আছে। বাসায় যেহেতু বয়স্ক একটা মানুষকে রেখে যাচ্ছে, তাই এত কিছু করা। আব্রাহামের দাদির শরীর বেশি একটা ভালো যায় না, তাই বাসায় রেখে যাচ্ছে। আর এছাড়াও তার দাদি ইলা একটু শান্ত পরিবেশ পছন্দ করেন। আব্রাহাম রেডি হচ্ছে, কোনো স্যুট বুট পরছে না, যেন নিজের কমফোর্ট থাকে সেভাবেই যাচ্ছে। ডার্ক ব্ল্যাক ডেনিম প্যান্ট, উপরে সাদা ধবধবে শার্ট, আর তার উপর অ্যাশ কালারের জ্যাকেট, হাতে গোল্ডেন কালারের ওয়াচ। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বডিতে পারফিউম দিচ্ছিল আব্রাহাম। তখনই তার ফোন বেজে ওঠে। আব্রাহাম গিয়ে তা হাতে তুলে নেয়। আননোন নাম্বার থেকে কল আসে। আব্রাহাম গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। রায়হান উত্তর দিল, হ্যাঁ স্টেপ ব্রাদার, হোয়াটসঅ্যাপ। আব্রাহামের তো পায়ের রক্ত সোজা মাথায় চড়ে বসলো এই সকাল সকাল রায়হানের ফোন পেয়ে। আজকের সকালটাই বরবাদ। আব্রাহাম বলল, ও তুই? শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজি। হয়েছে। কেন ফোন করেছিস? আরে ভাই, তুই আমার যদিও সৎ, বাট ভাই তো, ভাইকে আরেক ভাইয়ের খোঁজ নিতে পারে না নাকি? আব্রাহাম বলল, বাকওয়াস বন্ধ করে কি বলবি জলদি বল, কি চাস? রায়হান চেয়ারে বসে বসে কথা বলছিল। এবার আব্রাহামের কথা শুনে চোখ মুখ শক্ত করে নেয়। কি চাই আমি? যা চেয়েছি তাই তো পাইনি। যা আমি চাই তাতেই তোর চোখ আর তুই দুটোই আগে থেকেই রাখিস। বিকজ ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট ম্যান। আমাকে বলে লাভ নেই। তুই যা চাস তা তুই পাস না, এতে তোর ব্যর্থতা। তুই ছিনিয়ে নিস তা। আহা, তোর লজিকে কথা যদি ধরি, তাহলে নিজের মাঝে যদি জেদ থাকে, তাহলে অন্যের নাম করা জিনিসও নিজের করে পাওয়া যায়। সেই অ্যাবিলিটিটা থাকতে হবে যা তোর মাঝে নেই। রায়হান বলল, হ্যাঁ। আব্রাহাম বলল, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজ পর্যন্ত কি ছিনিয়ে নিয়েছি আমি তোর থেকে বলতো? কিছুই না। তুই আমার বাবাকে কেড়ে নিয়েছিস, আমার ছোটবেলা কেড়ে নিয়েছিস, আমার খুশি, আমার খেলনা, আমার কাপড় চোপড় পর্যন্ত কেড়ে নিয়েছিস। তাও এই কথা বলছিস? রায়হান বলে উঠল, কিন্তু সব কিছুর থেকে এগিয়ে তুই আছিস। ও আই সি, এখন বুঝলাম। তোর থেকে টাকা পয়সা পাওয়ার এগিয়ে আছি দেখে এই কথা। যা যা বাবা, আমি তো আরও পুরনো ঘাগুলো কাঁচা করছিলাম। রায়হান বলল, এবার দেখবি নতুন ঘাগুলো আমি কি করে দেই। আব্রাহাম বলল, যা করার কর, দুই চোখ যেদিকে যায় সেখানে যা। ইন দ্য এন্ড আমি তোর উপরেই থাকবো, বুঝছস? রায়হান মেয়েকে হেসে বলল, কিন্তু আমি একটা জিনিস জেনে গিয়েছি। মানে তোর প্রাণ ভোমরা খবর আমি পেয়ে গিয়েছি। মানে হচ্ছে আয়রাত। আব্রাহাম এতক্ষণ খুব লাইটলি রায়হানের কথাগুলো নিচ্ছিল, আর তাকেও। তবে এবার যেন আব্রাহামের মাথা সত্যি গরম হয়ে যায়। আরে তোর পিয়ে ভাইরে, কি যে সুন্দর আর হট। একটা গালি দিয়ে বলল, মুখ সামলে কথা বল। তোকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। নিজে যদি রাস্তার কুকুরদের খাবার না হতে চাস, তাহলে শুধরে যা, কারণ দ্বিতীয় চান্স আমি কাউকে দেই না। তখন রায়হান বলল, না, এবার আমি হাল ছাড়ছি না। এবার আদা লবণ খেয়ে নামবো। বলা যায় আমার নজর শুকুনের, যাতে একবার পরে তো পরেই। আব্রাহাম বলে উঠল, উপস, সরি, মাই মিস্টেক বডি। আমিও যে কাকে শুধরানোর কথা বলছি, যার বাপ নিজেই ঘরে একটা বউ আর বাচ্চাকে রেখে 2 বছর যাবৎ আরেকটা মহিলার সাথে সম্পর্ক করে বিয়ে করে নেয় আসতে পারে, সেই তার ঘরের ছেলের চরিত্রই এর বেশি ভালো আর কি করে আশা করা যায়। রায়হান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আব্রাহাম, মুখ সামলে। আব্রাহাম বলল, আব্বে, ও আওয়াজ নিচে, গলা নামা নয়তো
পরের দিন এই গলা দিয়ে কথা বের করার মতো অবস্থা আমি রাখবো না। আর তুই আমার খবর জানিস বেশ ভালো করেই। হুম, লজ্জা থাকলে আমাকে আর ফোন দিস না। আল্লাহ হাফেজ। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। তবে ওইদিকে রায়হানের তো রাগ লাগছে। আব্রাহাম উল্টো তাকে কত কথা শুনিয়ে দিল। রায়হান রাগের বশে জোরে চিল্লিয়ে হাতে থাকা ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে, ভেঙে চুরমার হয়ে যায় তা। আর এদিকে আব্রাহাম আগের মতোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করছে। এখন যাওয়ার আগে সে কোনো ভেজাল করতে চাচ্ছে না, ভাঙচুর তো অবশ্যই না। তাই নিজেকে শান্ত রাখছে, রাগে ফুঁসছে, ভেতর থেকে জোরে জোরে দম ছাড়ছে। বডির সাথে সাদা শার্টটা একদম লেগে ধরছে যেন। আব্রাহামের মাথায় এখন একটা কথাই ঘুরছে, যে রায়হানের নজর আয়রাতের উপরে পড়েছে। রায়হান আয়রাতের ব্যাপারে কিভাবে জানতে পারলো? আর না পেরে আব্রাহাম তার হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। তখনই আব্রাহামের দাদি ডাক পড়ে। আব্রাহাম পিছন তাকিয়ে দেখে তার দাদি দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাতে তার কিছু একটা আছে। আব্রাহাম মুখে হাসি এসে পড়ে আপনা আপনি। ইলা বেগম বলল, আব্রাহাম শোনা। দাদি এসো, ভিতরে এসো। ইলা ভেতরে এসে পড়ে, এসে আব্রাহামের মাথায় হাত রাখে। আব্রাহাম তো অনেক বেশি লম্বা চওড়া, আর তার দাদি আব্রাহামের থেকে বেশ খাটো। তাই যখনই ইলা আব্রাহামের মাথায় হাত রাখে তখনই আব্রাহামকে ঝুঁকে যেতে হয়। এই নে হাকর। এটা কি দাদি? এটা ক্ষীর। ভালো কাজের আগে সবসময় মিষ্টি মুখ করে যেতে হয়। আজ তো বাইরে যাচ্ছিস তুই কয়েকদিনের জন্য, তাই ভাবলাম এটা বানাই, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আরে কেমন হবে মানে, ফাটাফাটি হয়েছে। আর তুমি বানিয়েছো না, তাহলে কিছু লাগে নাকি? অনেক মজা হয়েছে, এদিকে আসো দেখি। আব্রাহাম তার দাদির গালে এক চুমো দিয়ে দেয়। জীবনটা যেন এখানেই আটকে রেখেছে দাদির উপর। আরেকটা জীবন একটু পর আসবে অফিসে। তুমি সবসময় এমন করেই মিষ্টি জিনিস বানাও? হ্যাঁ, জানিস যখন তোর বাবা বাইরে যেত বা কোনো ভালো কিছু করতে যেত, তখনও আমি এভাবেই তোর বাবাকে খাইয়ে দিতাম। আর সে তো। দাদি প্লিজ স্টপ। আব্রাহামের দাদি তো বলেই যাচ্ছিল, একটুও খেয়াল ছিল না তার। কিন্তু এবার আব্রাহামের কথায় তার মনে পড়ে যে অজান্তেই হোক সে তার ছেলের কথা বলে ফেলেছে, যে ছেলে দ্বিতীয় বিয়ের পর তাকে মা বলেও কখনো ডাক দেয়নি। যাকগে বাদ সব কিছু। আব্রাহাম সব কিছু নিয়ে উপরে জ্যাকেটটা পরতে পরতে বাইরে বের হয়ে পড়ে। নিজের ফোনের সাথে ঘরের সব ক্যামেরাগুলো কানেক্ট করে নেয়। পায়ে সাদা কালারের শু পরে তার দাদিকে বিদায় জানিয়ে এসে পড়ে। বাইরে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে সাই করে গাড়ি নিয়ে চলে যায়। আব্রাহাম যাচ্ছিল, তবে তার কানে ইয়ারপড আছে। রাশিদ তাকে কল দিলে আব্রাহাম রিসিভ করে। কোথায় তোমরা? স্যার আমরা অফিসে, ম্যানেজারকে আরও একটু বোঝাচ্ছি, বাকি সব ঠিক আছে। আমার পিএ কোথায় এসেছে? মানে না স্যার, উনি তো এখনও আসেনি। হোয়াট, আয়রাত আসেনি এখনও? না স্যার। আচ্ছা রাখো। আব্রাহাম কল কেটে দেয়। আজ যে কি হচ্ছে তার বুঝতে পারছে না। সকালে এত ভালো মুডে ছিল, ওই রায়হানের বাচ্চা কল করে দিল মুডটা নষ্ট করে। তারপর তার দাদি এসে মুড ভালো করে দিল। এখন আবার ওই আয়রাত। ধুর, আব্রাহামের রাগে অফিসে যেতে ধরে। আয়রাতকে আজ আগেই আসতে বলেছিল, যদিও এখনও টাইম আছে। তবে আয়রাত আজ যদি 1 সেকেন্ডের দেরিও করে তাহলে তার খবর বেশি একটা ভালো রাখবে না আব্রাহাম। এই ভেবেই আব্রাহাম চোখে সানগ্লাস পরে গাড়ি ড্রাইভ করছে। আল্লাহ, আমি শেষ, আমার চাকরি গেছে, খাইছে আমারে, আয়রাত বলল। আয়রাত অফিস টাইমের 20 মিনিট আগে ঘুম থেকে উঠেছে। গতকাল রাতে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। অ্যালার্ম দিয়েও ঘুমায়নি, যার ফলে সকালে দেরিতে উঠেছে। আর এখন তো দৌড়ের উপর রয়েছে। ব্রাশ আর গোসল একসাথে করছে, অফিসের ফাইল চেক করছে, আর রান্নাঘরে গিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে। সব ঠিক করে এবার খাচ্ছে আর চেঞ্জ করছে। ভাগ্যিস কাল রাতে ব্যাগটা প্যাক করে রেখেছিল। আয়রাতের এভাবে দৌড়ানো দেখে ইকবাল সাহেব বোকার মতো তাকিয়ে আছে। কিরে, হয়েছে কি মা? চাচি গো, তোমার মেয়ে চাকরি চলে যাইব, অফিসে যেতে দেরি হলো। ওই যে বললাম না বাইরে যেতে হবে 4 দিনের জন্য কাজের ফলে, তাই আজ চলে যাচ্ছি। হ্যাঁ তা তো জানি। আচ্ছা সব রেডি করেছিস? হ্যাঁ সব ঠিকঠাক করা হয়েছে। শোনো, ফোন তো আছে তাই না? যদি কিছু হয় তার সাথে সাথে ফোন দিবে আমায়।
আর তোমার বউ কিছু বলে বলবা ওই যেন ওর বাপের বাড়ি যাইয়া চিল্লাপাল্লা করে। রনিকে দেখে রেখো, নিজের খেয়াল রেখো, আর প্লিজ টাইমলি মেডিসিনগুলো খেও। আমি যাচ্ছি, দেখি মিষ্টি জিনিসের উপর হামলা করে বসো না কেমন, ওকে? ইকবাল সাহেব বলেন, আরে মেরি মা, কিছুই করব না, তুই সাবধানে যা তো, চিন্তা করিস না। চাচি মনে হয় ঘুম থেকেই উঠিনি। শুনো, চা টেবিলের উপর রাখা আছে, খেয়ে নাও। আর আমি যাই, ভালো থেকো। চাচি কিছু জিজ্ঞেস করলে বলে দিও। আচ্ছা মা, যা, আল্লাহ হাফেজ। আয়রাত একটা সাদা আর আকাশি কালারের কম্বিনেশনের গোল জামা পরেছে, হাতে একটা ঘড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, একদম সাধারণ মাঝেই অসাধারণ। রিক্সাওয়ালা মামাকে উড়িয়ে নিয়ে যেতে বলছে আয়রাত, আর রিক্সাওয়ালা মামা এতই জোরে এসেছে যে সত্যি উড়ারই মতো। অফিসের সামনে এসে দেখে আব্রাহামের গাড়ি দাঁড়িয়ে আছে। আয়রাত তা দেখে একটু দম ছাড়ে। উফ, যাক বাবা, আমাকে ফেলে রেখে এরা যায়নি। যাই এবার আমি ভিতরে। আয়রাত রিক্সাওয়ালার মামার ভাড়া মিটিয়ে এসে পড়ে। অফিসে একটা মেয়ে আছে রোদেলা নাম, ভালোই মিশুক, আয়রাতের সাথে ভালোই মানিয়ে গেছে। ইনফ্যাক্ট আয়রাত কিছু না বুঝলেও এই রোদেলাই বুঝিয়ে দেয়। ভাগ্যিস বাইরে সবার সাথে রোদেলাও যাচ্ছে, নয়তো আয়রাতের যে কি হতো। আয়রাত অফিসে যেতেই রোদেলা এসে পড়ে। রোদেলা বলল, এসেছো তুমি? আরে ভেতরে যাও, আব্রাহাম স্যার অনেক আগে এসেছেন, জানি না কি হবে, ভেতরে যাও জলদি। শালার আমার জীবনটাই তেজপাতা, আয়রাত বলে উঠল। রোদেলা বলল, যাও, এগুলো আমাকে দাও, আমি বাকিদের বলেই গাড়িতে রেখে দেব। রোদেলা আয়রাতের কাছ থেকে ব্যাগ আর বাকি ফাইলগুলো নিয়ে নেয়। আয়রাত ফটাফট 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আব্রাহামের কেবিনে যায়। কফির মগ হাতে নিয়ে আগেই প্যাঁচার মতো এক চোখ বের করে কেবিনে ঝুঁকি মেরে নেয়। আব্রাহামকে দেখা যাচ্ছে না। আয়রাত মেকি হেসে ভেতরে যায়। মে আই কামিন স্যার? এসো। আয়রাত কফি নিয়ে ভেতরে তো যায়, কিন্তু ভেতরে আব্রাহাম নেই। তাহলে সে কোথা থেকে কথা বলল? আয়রাত কফির মগটা টেবিলের উপর রেখে দেয়। দিয়ে পিছনে ঘুরে তাকাতেই চমকে গিয়ে পড়ে যেতে ধরে, তবে টেবিলের সাথে আটকে যায়। পেছনে আব্রাহাম এসে দাঁড়িয়েছিল। এভাবে হুট করেই নিজের সামনে এসে পড়াতে আয়রাতের আত্মা পর্যন্ত চমকে গিয়েছিল। আয়রাত তার 2 হাত বুকের জোর করে ফাটা চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতের দিকে ঝুঁকে টেবিলের 2 পাশে হাত রেখে দেয়। এত দেরি কেন হলো? কই, আমি তো এখনই আসলাম। তোতলাচ্ছ কেন বেবি গার্ল? বলো, দেরি কেন করলে? আপনি আপনি কি নরম সুরে আমাকে ভয় দেখাচ্ছেন? ধরে নাও তাই। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সরি, আর হবে না। আর নিজে যে ওইদিকে আমার ঘুম হারাম করে রেখেছো, তার বেলায় কি হবে? কিন্তু আমি তো কিছুই করিনি। আপনি কখন ঘুমান তাও তো আমি জানি না। কিছু না, চলো। আব্রাহাম সরে গিয়ে আয়রাতের হাত ধরে দেয় এক টান। আয়রাত সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর শুরু হয় অর্ডার দেওয়া। এই নাও আমার ডকুমেন্টস, আমার ল্যাপটপ, আমার কফির মগ, আমার ব্যাগ আর আমার গাড়ির চাবি। নাও ফলো মি। আব্রাহাম এতগুলো জিনিস আয়রাতকে দিয়ে দিল, আর আয়রাত এগুলো সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে। জিনিস এতই যে আয়রাতের মুখ অবধি ঢেকে গিয়েছে। আয়রাত আস্তে আস্তে আব্রাহামের পেছনে যাচ্ছে, আর আব্রাহাম খুব কুল একটা ভাব নিয়ে জ্যাকেট ঠিক করতে করতে চোখে গ্লাস পরে বাইরে এসে পড়ে। সরি দিয়ে নামছে আর চুলগুলো দুলছে আব্রাহামের, কিন্তু এদিকে আয়রাতের অবস্থা খারাপ। আব্রাহামের পিছু পিছু যাচ্ছে। আব্রাহাম বাইরে এসে অন্যদিকে চলে যায়। আয়রাত যেন এই পড়ে গেল এমন ভাব। তা দেখে রোদেলা এগিয়ে গিয়ে কিছু জিনিস ধরে। রোদেলা বলল, এতগুলো জিনিস কেউ একসাথে আনে? স্বাদ এনেছি নাকি, আমাকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা চলো। অফিসের সিনিয়ররা যাবে এক গাড়ি দিয়ে, আর জুনিয়ররা যাবে আরেক গাড়ি দিয়ে। আব্রাহাম তো এসে গাড়িতে বসেছে। সে গাড়িতে উইন্ডস গ্লাস নামিয়ে দেখে আয়রাত রোদেলার সাথে কথা বলতে বলতে তার সাথেই যাচ্ছে। আব্রাহামের মেজাজ গেল আবার চটে। এই মেয়ে কি বুঝে না, নাকি বুঝেও না? বোঝার ভান করে থাকে, তাই আব্রাহাম বুঝে না। আব্রাহাম দ্রুত আয়রাতকে ফোন দেয়। এই অসময়ে আবার ফোন পেয়ে আয়রাতের বেশ বিরক্ত হলো। হ্যালো, এই কাজের সময় কে রে? এই মেয়ে, রেগে বলল আব্রাহাম। স্যার, জি বলুন। কোথায় তুমি? অন্য গাড়িতে কেন গেলে? 1 মিনিটের মধ্যে ওই গাড়ি থেকে নেমে এসে আমার গাড়িতে বসো, রাইট নাও।
আয়রাত বলল, আসছি। যে চিল্লিয়ে কথাগুলো বলছে, এখন যদি আয়রাত আব্রাহামের গাড়িতে গিয়ে না বসে তাইলেই শেষ। আয়রাত গাড়ি থেকে নেমে চলে আসতে ধরলে রোদেলা বলে ওঠে, আয়রাত কোথায় যাচ্ছ? যমদূতের ডাক পড়েছে তো তাই যেতে হচ্ছে, উপায় নেই। রোদেলা বুঝলো যে আয়রাত আব্রাহামের কথা বলছে, তাই রোদেলা ফিক করে হেসে দেয় আর আয়রাত অসহায় মুখ নিয়ে এসে পড়ে। গাড়ির ভেতরে একটু গরমই লাগছিল, যদিও ভেতরে এসি আছে। আব্রাহাম বাইরে বের হয়ে পড়ে। আয়রাত এখনও আসছে না কেন? আব্রাহাম দুই হাত ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর তখন কিছুক্ষণ পর আব্রাহাম আয়রাতকে দেখে যে সে এদিকে আসছে। আব্রাহাম সোজা হয়ে দাঁড়ায়। আয়রাত মুখটা লটকিয়ে এদিকে আসছিল, তখন নিজের হাতে হ্যাঁচকা টান অনুভব করে সে ভড়কে যায়। আব্রাহাম আয়রাতকে গাড়ির সাথে চেপে ধরে। আয়রাত অবাক। আব্রাহাম তার ঘাড়টা হালকা বাঁকিয়ে মুচকি হাসে। হায়, কি কাকতালীয় হাসি! কিন্তু আয়রাত তো হাঁ করে তাকিয়ে আছে। আব্রাহাম বলল, বলছি না রাত দিন 24 ঘন্টা আঠার মতো চিপতে থাকতে। বরাবরই আয়রাতের গালগুলো একটু ফোলা ফোলা টাইপের। আব্রাহাম এই যে আয়রাতকে চেপে ধরেছে, একদম নিজের সাথে মিশিয়ে আর ছাড়ছে না। আয়রাত মাথা নিচু করেছিল, এই সময় চোখগুলো একটু উপরে তুলে দেখে আব্রাহাম এখনও তার দিকেই তাকিয়ে আছে। আয়রাত আবার চোখগুলো নামিয়ে ফেলে। সূর্যের আভা এসে আব্রাহামের মুখের উপর পড়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। আর আয়রাতের চুলগুলো সামনে এসে পড়ছে। সূর্যের আলো এসে কোনো চুলগুলোর কানের চুলগুলোর উপর প্রখরভাবে পড়েছে, তাই সেগুলো জ্বলজ্বল করছে। এভাবে তাকিয়ে থাকতে থাকতে আব্রাহাম কি যেন মনে করে আয়রাতের গোলুমোলু গালে টুক করে একটা চুমু বসিয়ে দেয়। আয়রাত এবার অবাক হয়ে ফট করে চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আয়রাতের এমন বাচ্চা ফেস দেখে আব্রাহাম অন্যদিকে মুখ করে হেসিয়ে দেয়। আবার আব্রাহাম ছেড়ে দেয় তাকে। দুজন গিয়ে গাড়িতে বসে। গাড়িতেই জার্নি করতে হয়েছে টানা 2 ঘন্টা। একসময় 3টে গাড়ি এসে থামে একটা হোটেলের কাছে। সবাই গাড়ি থেকে নেমে পড়ে। হোটেলের যে ওনার ছিল তিনি অতি আন্তরিকভাবে আব্রাহামকে ভেতরে আসতে বলে। সবাই এসে পড়ে। অফকোর্স আব্রাহামকে সব থেকে দামি আর হাই ফাইওয়ালা রুমটাই দিবে, ভিআইপি বলে কথা। আব্রাহামের রুমের পাশে রুমটাই আয়রাতের। বাকি যে কোম্পানিগুলো ছিল তারা আগেই এসেছে। আব্রাহাম রাই সবার পরে, এবং তারা আব্রাহামদের জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল। আজ কোনো মিটিংস বা কাজ নেই, কেননা আজই এসেছে, রেস্ট নিয়ে নিক সবাই। তারপর আয়রা তো তার রুমে গিয়ে আগে বিছানাতে লাফাচ্ছে, এত নরম আর ফোলা। আয়রাত লাফাচ্ছিল, তখনই আয়রাতের রুমে আব্রাহাম এসে পড়ে। এসেই দেখে আয়রাতের পাগলামোর মতো বিছানায় উপর লাফাচ্ছে। আয়রাত আব্রাহামের দেখে থেমে যায়, আসলে লজ্জা পেয়েছে। ধুর, কিছু করেও শান্তি নেই। আয়রাত মুখটা কাচুমুচু করে নিচে নেমে পড়ে। শেষ না, আরও বাকি আছে? আরে না, এখন শেষ রাতে আবার লাফাবে? কি? আয়রাত বলল, কিছু না, রেডি থেকো, কিছু ক্লায়েন্টদের সাথে শুধু দেখা করব বিকেলে। ওকে। বিকেলবেলা আয়রাত বিকেলবেলা একটু হোটেলের বাইরে আসে। আসলে এখানে অনেক বড় একটা খোলা জায়গা আছে, পাশে সুইমিং পুল সব আছে। আয়রাত নিজের ফোনটা এনে সব কিছুর ছবি তুলছিল। তবে এখানে তো রায়হান আব্রাহামের আরও আগে এসেছে। সে আয়রাতকে দেখেছে। মানে যখন আব্রাহাম আর আয়রাত হোটেলের ভেতর আসছিল, তখন উপরে তালা থেকে তাদের মদের গ্লাস নিয়ে সে তাদের দিকে তাকিয়েছিল। রায়হান আছে শুধু সুযোগের অপেক্ষায়। আয়রাত ফোন নিয়ে ছবি তোলাতে ব্যস্ত ছিল। আস্তে আস্তে আয়রাত পেছাচ্ছে আর ছবি তুলছে উপরের দিকে তাকিয়ে। পেছাতে পেছাতে হঠাৎই আয়রাতের পিঠ ঠেকে যায়, মানে কারোর সাথে ধাক্কা লেগে যায় আর কি। আয়রাত চমকে গিয়ে ঘুরে তাকায়, দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। আয়রাত তাকে চিনে না, সে রায়হান। আয়রাত তাকে না চিনলেও সে আয়রাতকে বেশ ভালো করেই চিনে। আয়রাত বলল, সরি, আমি খেয়াল করিনি। ইটস ওকে। আপনি এখানে? জি, আসলে আমি আব্রাহাম চৌধুরীর কোম্পানি থেকে এসেছি, ওনাদের সাথেই। আব্রাহামের পিএ, রাইট? জি। আপনি চিনেন তাকে? হ্যাঁ। আব্রাহামকে চিনবে না এমন এক মানুষ আদৌ পাওয়া যাবে নাকি? তাকে কেউ বা না চিনো?
জি। আয়রাত তো আর জানে না যে রায়হান কেমন। সে কিছুটা হাসি হাসি মুখে রায়হানের সাথে কথা বলছিল। আর ওদিকে আব্রাহাম আয়রাতকে হোটেলের ভিতর না পেয়ে পাগলের প্রায়। আব্রাহাম তাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে পড়ে, আর বাইরে এসেই দেখে আয়রাত রায়হানের সাথে কথা বলছে, তাও হেসে। আব্রাহামের মন চাইলো এখনই নিজের পকেট থেকে রিভলভারটা বের করে আগে এই রায়হানকে মারুক, তারপর এই আয়রাতকে। আব্রাহাম ভারী ভারী কদম ফেলে তেড়ে আয়রাতের দিকেই যাচ্ছে। কোনো কথা না বলে আয়রাতের হাত ধরে এক টান মেরে নিয়ে এসে পড়ে। আয়রাত কি থেকে কি হলো কিছুই বুঝলো না। আব্রাহাম যেখানে হাঁটছে সেখানে আয়রাতের তার পিছু পিছু দৌড়াতে হচ্ছে। আর রায়হান তাদের দিকে তাকিয়ে আছে। আয়রাত বলল, আরে কি করছেনটা কি আপনি? হাত ছাড়ুন, চলো এখান থেকে। আরে কিন্তু কিছু ক্লায়েন্টদের সাথে যে দেখা করবার কথা ছিল তারা জাহান্নামে যাক, চলো। আব্রাহাম আয়রাতকে নিয়ে সোজা হোটেলে এসে পড়ে। আয়রাতকে তার রুমে পাঠিয়ে দিল আর রুম থেকে বের হতে মানা করে দিল। আর এদিকে আব্রাহাম আবার আগে ফুলে বসে। আব্রাহাম এটা ভেবে পায় না যে আয়রাতের সব ডিটেলস রায়হানকে কে এনে দিল। এটা ভাবতে আব্রাহামের মাথায় একজনের নাম আসে। ব্যাস, আব্রাহাম রিভলভার বুলেট লড করে রুম থেকে বের হয়ে পড়ে। রুবেল বলল, এই মামা, একটা ব্যানসন দাও তো। এখন বেশ রাত, হোটেলের বাইরে কেউ নেই তেমন। রায়হানের পিয়ে রুবেল হোটেলের পেছনে গিয়ে সিগারেট খাচ্ছিল। তার সাথে আরেকজন ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেও চলে যায়। রুবেল একা দাঁড়িয়েছিল। হঠাৎ নিজের মাথার পিছনে ভারী কোনো বস্ত্রর তীব্র আঘাত পেয়ে রুবেলের হাত থেকে সিগারেটটা নিচে পড়ে যায়। রুবেল ব্যথার চোখ মুখ কুঁচকে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে, তারপর অজ্ঞান হয়ে যায়। আর কিছু মনে নেই। কিন্তু যখন রুবেলের চোখ খুলে তখন সে দেখে তাকে হাত পা বেঁধে একটা অন্ধকার রুমে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। আলতো আলতো করে চোখ মেলে তাকায় রুবেল, তবে সামনে তাকাতেই রুবেলের আত্মা কেঁপে ওঠে, কেননা তার সামনে এক চেয়ার আব্রাহামের বসে আছে রক্তচক্ষু নিয়ে। এক হাত পায়ে ঠেকিয়ে দিয়ে আরেক হাতে ভারী শক্ত লোহার রড নিয়ে ঘোরাচ্ছে। আব্রাহামের চোখগুলোতেও রুবেল তাকাতে পারছে না। মনে হচ্ছে চোখগুলো দিয়ে এখনই আগুনের গোলা বের হবে। আব্রাহাম তার হাতে শক্ত রডটা ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, কোন সাহসে তুই আয়রাতের সব ইনফরমেশন রায়হানকে দিয়েছিস? স্যার, আসলে রায়হান স্যার আমাকে অনেক টাকা। আব্রাহাম বলল, টাকার পেছনে কুকুরের মতো জিভ বের করে ঘুরিস? ভাবতে পারবি এর পরিণাম কি হবে এখন? স্যার, আসলে আমি স্যার বাঁচিয়ে রাখবো না তোকে। তুই রায়হানকে আয়রাতের ইনফরমেশন দিয়েছিস, আর রায়হান আমার আয়রাতের সব জেনে গেছে। তুই ইনফরমেশন দিয়েছিস মানে তুই আমার আয়রাতের দিকে নজর দিয়েছিস, ওকে ফলো করেছিস। তোর এই চোখই আমি রাখবো না। আব্রাহামকে এখন কোনো হিংস্র প্রাণীর থেকে কম লাগছে না, ভয়ঙ্কর লাগছে তাকে। আব্রাহাম আর কিছু না বলে এক ঝটকায় উঠে তার চেয়ারটাতে দেয় এক লাথি। তারপর রুবেলের কাছে এসে তার মুখটা হাত দিয়ে চেপে ধরে উপরে তোলে। আব্রাহামের রডটা খানিক উপরে তুলে তারপর আবার ক্যাচ ধরে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রুবেলের চোখের ভেতরে এক নিমেষেই ঢুকিয়ে দেয় রডটা। রুবেল এক গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে। আব্রাহাম রিভলভারটা বের করে রুবেলের হাঁটু সই দুটো গুলি করে দেয়, যার ফলে হাঁটুর খুলি দুটো উড়ে যায়। গল গল করে রক্ত পড়ছে। রুবেল ছটফট করতে করতে থাকে ব্যথায়। আব্রাহাম আর কিছু না বলে রুবেলকে সেই অবস্থাতেই ঘরে লক করে দিয়ে বাইরে এসে পড়ে। আর সেই অন্ধকার ঘরের পাশে 3 জন গার্ডকে রেখে যায়। আব্রাহামের হাতে রক্ত লেগেছিল, সে তা একটু টিস্যুতেই মুছতে মুছতে বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে আব্রাহাম কিছুটা বিপাকে পড়ে যায়। এখন কি করবে আব্রাহাম, তাই ভাবছে। আব্রাহাম বাইরে এসে সোজা আয়রাতের সম্মুখীন হয়। আব্রাহাম কিছুটা চিন্তায় পড়ে যায় যে আয়রাত কিছু দেখেনি তো। আয়রাত কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তার আগেই আয়রাত বলে ওঠে, আপনি এখানে? কাজ ছিল কিছু, আপনাকে ভেতরে খুঁজছে সবাই। কেন? ওই তো তখন যে ক্লায়েন্টগুলোর সাথে দেখা করার কথা ছিল তারা। ও আচ্ছা, চলো।
আব্রাহাম মনে মনে এই ভেবে একটু স্বস্তি পায় যে আয়রাত কিছু দেখেনি। আব্রাহাম আর আয়রাত এসে পড়ে। তবে যাবার আগে আব্রাহাম আরেকবার চতুর চোখে তার পেছন ঘুরে দেখে, তারপর চলে যায়। হোটেলের হলরুমে সবাই বসে আছে। কেউ কথা বলছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ হাতে বিভিন্ন ড্রিঙ্ক নিয়ে বসে আছে। আব্রাহাম হোটেলে গিয়ে দেখে সবার সাথে সেখানে রায়হান নিজেও বসে আছে। আব্রাহাম তাকে টোটালি ইগনোর করে। আব্রাহামকে দেখেই দুটো ভদ্রলোক এগিয়ে আসে। তারা কথা বলতে থাকে। আয়রাতের তো এখানে কোনো কাজ নেই, তাই সে একটা সাইডে গিয়ে দাঁড়ায়। ওয়েটারকে বলে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেয়। রায়হান এগুলো খুব শুকনো ভাবে খায়াল করছিল। আব্রাহাম তো লোকগুলোর সাথে কথা বলতে ব্যস্ত, আর আয়রাত ড্রিঙ্কস এর শপের সামনে দাঁড়িয়ে আছে। আর রায়হান শেষ এক চুমুকের মদ খেয়ে হাত থেকে গ্লাসটা রেখে আয়রাতের দিকে এগিয়ে যায়। মিস আয়রাত। আরে আপনি? জি আমি। আসলে একই হোটেলে আছি তো, তাই বারবার দেখা হয়ে যাচ্ছে। কাল সকালে একটা ফাংশন আছে এখানে। ও আচ্ছা, আমি জানতাম না। এখন জানিয়ে দিলাম। আসলে ফরেন কান্ট্রি থেকে বেশ কিছু মানুষ আসবে, তাদের সাথে একটা গেট টুগেদার আছে। ও আচ্ছা, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আয়রাত বলল, ঠিক আছে। আব্রাহাম এতক্ষণ কথা বলছিল। আয়রাতের কথা এবার হুট করেই তার মাথায় আসে। কপাল কুঁচকে আশেপাশে তাকিয়ে দেখে আয়রাত রায়হানের সাথেই কথা বলছে। আব্রাহাম একটু আগে একজনকে পরপারে পাঠিয়ে রেখে এসেছে। মেজাজ এমনিই ভালো না, তবুও নিজেকে সংযত রাখছে। কিন্তু এখন এই রায়হান আবার আয়রাতের পিছে। আব্রাহাম তাদের থেকে বিদায় নিয়ে জ্যাকেটের হাতটা গোটাতে গোটাতে আয়রাতের কাছে আসে। এসে রায়হানের দিকে একটা রাগী লোক নিক্ষেপ করে। কি হচ্ছে এখানে? না মানে উনি বলছিল যে কাল একটা ফাংশন আছে তো তাই। কখন কি আছে না আছে তা বলার জন্য এনাফ স্টাফ এখানে রয়েছে, আলাদাভাবে কাউকে বলার জন্য রাখা হয়নি এখানে। রায়হানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল কথাটা আব্রাহাম। আয়রাত বলল কিন্তু। আব্রাহাম আর কোনো কথা বলল না, বলল চলো। আব্রাহাম আয়রাতের বাহু শক্ত করে চেপে ধরে সেখান থেকে নিয়ে এসে পড়ে। আয়রাতের বেশ ব্যথা লাগছে জায়গাটায়। আয়রাত ছাড়তে বললেও আব্রাহাম ছাড়ে না। আয়রাতকে টেনে সোজা আব্রাহামের রুমে নিয়ে আসে। এসেই ধীরিম করে রুমের দরজা লাগিয়ে দেয়। আব্রাহাম আয়রাতের দেয়ালের সাথে দুই হাত চেপে ধরে। রাগে লাল হয়ে তাকিয়ে আছে আব্রাহাম। আয়রাত মাথা নিচু করে ফেলে। 101বার বলেছি যে ওই রায়হানের সাথে কোনো কথা বলবে না, মানে বলবে না। আমি তো বলিনি, উনি এসেছিলেন। সরে আসতে পারলা না তুমি? আমি বাদে অন্য কোনো ছেলের সাথে তুমি কথা বলবে না, বুঝতে পেরেছ? আজ শেষবার বললাম। আবার যদি দেখেছি রায়হানের সাথে কথা বলতে, তো সেদিন কি করে বসবো তোমার সাথে আমি তো নিজেও জানি না। আয়রাত কোনো কথা বলল না। আব্রাহাম এখনও দেয়ালের সাথে আয়রাতকে চেপে ধরে আছে। আয়রাত ভয়ে কিছু বলতেও পারছে না। আব্রাহাম কতক্ষণ রাগে ফুঁসে আয়রাতের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে দেয়। আব্রাহাম বলল, আয়রাত আমার ভালো লাগে না তুমি অন্য কারোর সাথে কথা বলবে না মানে আমি না করেছি, ক্লিয়ার? রুমে যাও। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দিতে আয়রাত যেন প্রাণে বাঁচে। হুমড়ি খেয়ে এক প্রকার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আয়রাত। বাপরে বাপ, কি মানুষ, সবসময় শুধু এমন করে। আয়রাত বসেছিল রুমে, তখনই দরজাতে কারো কড়া নাড়ার শব্দ হয়। আয়রাত গিয়ে দরজা খুলে দিতেই দেখে রোদেলা দাঁড়িয়ে আছে। আয়রাত বলল, আরে তুমি, এসো এসো। রোদেলা বলল, তুমি এখানে, আর আমি তোমাকে কত করে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? শোনো, কাল ফাংশন আছে বুঝলে, এখন অনেকেই অনেক রকম ড্রেস পরবে, আর তুমি তো ওয়েস্টার্ন পরো না আমি জানি, তা ভাবলাম কিছু একটা আলাদা করে নিয়ে যাই তোমার জন্য। কি? শাড়ি, এই দেখো। রোদেলা আয়রাতের সামনে একটা নেভি ব্লু কালারের শাড়ি রেখে দেয়। শাড়ি অনেক অনেক সুন্দর, নেভি ব্লু, তার উপর সাদা স্টোনের কাজ করা। এটা কেমন? অনেক সুন্দর, কিন্তু পরা আর আমার হবে না মনে হয়। রোদেলা বলল, ওমা কেন? আমি পরতে পারি না। আরে আমিও শাড়ি পরবো, আর আমি পরতেও পারি, আমি পরিয়ে দিবনি। তাহলে ঠিক আছে। আয়রাত আর রোদেলার বেশ গল্পগুজব করে।
একসময় রোদেলা চলে যায়। রাত বেশি হলে আয়রাত ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আব্রাহাম রাশেদকে ফোন দেয়। রুবেলের লাশ কোনোভাবেই যেন কারো হাতে নাগালেই সেই ব্যবস্থাই করছে। যেই রুমে রুবেলকে লক করে রাখা হয়েছিল সেখানে রাশেদ সহ আর কয়েকজন গার্ড যায়। যে বিশ্রীভাবে মেরেছে আব্রাহাম তা দেখে রাশেদের গা কেমন গুলিয়ে যায়। এটা একটা নামিদামি হোটেল, যদি এখানে লাশ পাওয়া যায় তাহলে বড় ধরনের ঝামেলা পেকে যাবে। তাই এই লাশকে তার ঠিকানাতে পৌঁছাতে হবে। রাত অনেক গভীর। আব্রাহামের চোখে নেই কোনো ঘুম। ভালো লাগছে না। এত কিছু বাদ দিয়ে আব্রাহাম সোজা আয়রাতের রুমে চলে যায়। নিজের পিএ এর রুমে ডুপ্লিকেট চাবির ব্যবস্থা আব্রাহামের আগে থেকেই করে নিয়েছিল, তাই কোনো সমস্যা হলো না। আব্রাহাম খুব সাবধানে আয়রাতের রুমে ঢুকে পড়ে। গিয়ে দেখে আয়রাত ঘুমের ঘরে তলিয়ে আছে। রুমে জ্বলছে একটা ধূসর রঙের লাইট। থাই গ্লাসটা খোলা, কিন্তু বাইরে বড় বড় পর্দা আছে, সেগুলো বাতাসে দুলছে। কি মায়াময় লাগছে দেখতে আয়রাতকে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাতের বিছানার পাশে বসে আয়রাতের দিকে ঝুঁকে পড়ে। আয়রাতের সারা মুখে নিজের চক্ষু দুটো বিচরণ করে চলছে। আব্রাহামের খুব করে ইচ্ছে করছে এই আয়রাতের মাঝে এখনই ডুব দিতে, কিন্তু এখন না, এখন সঠিক সময় না। নিজের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছে এই মেয়েটাকে আব্রাহাম। কখনো ভাবেনি যে এই এত রাতে নিজের ঘুম ছেড়ে সে এক মেয়ের ঘুমন্ত চেহারা দেখার জন্য বেকুল হয়ে পড়বে। কিন্তু যা আব্রাহাম কখনো ভাবেনি তা আজ তার সাথেই ঘটে যাচ্ছে। আব্রাহাম আর কিছুটা ঝুঁকে আয়রাতের কপালে এক গভীর চুমু এঁকে দেয়। ঘুমের মাঝে আয়রাত কিছুটা নড়ে চড়ে ওঠে। আব্রাহাম আয়রাতের এক হাত দিয়ে নিজের দুই হাতের ভাঁজে আঁকড়ে ধরে। আয়রাতের দিকে এক স্থির নয়নে তাকিয়ে আছে, আর একটু পরপর তার হাতে চুমু আঁকছে। আয়রাতুর মনে হচ্ছে যে কেউ একজন ঘুমের মাঝে তাকে খুব করে পর্যবেক্ষণ করছে, কিন্তু চোখ মেলে তাকানোর মতো সাধ্য তার হচ্ছে না। খুব ঘুম তীব্র। আব্রাহাম সারা রাত আয়রাতের হাত ধরে তার পাশে বসিয়েছিল। যখন ভোরের আলো আবছা আবছা ভাবে ফুটে উঠতে শুরু করলো, তখন আব্রাহাম আরেকবার আয়রাতের কপালে চুমু দিয়ে নিজের ঘরের দিকে চলে আসে। সকাল ৮টা। আয়রাতের ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে উঠে বসে পড়ে বিছানাতে। তবে নিজের রুমে থাকা বড় আয়নার দিকে চোখ পড়তেই আয়রাত চমকে যায়। আয়নাতে সুন্দর করে লাল কালি দিয়ে লেখা গুড মর্নিং মাই বেবি গার্ল। আয়রাত কপাল কুঁচকে দুই হাত দিয়ে চোখ ভালোভাবে ডলে ডলে নেয়। এই সাত সকালবেলা কে তার রুমে এসেছিল? আর আয়নাতে লাল কালি দিয়ে এভাবে গুড মর্নিং উইশ কে করে? আয়রা দ্রুত উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। হাত দিয়ে ধরে দেখে এটা কালি না, বরং লাল লিপস্টিক। আয়রাত বেশ অবাক হয়। আয়রাতের সন্দেহ যায় সোজা আব্রাহামের উপর, কারণ এই বেবি গার্ল ডাকটা আব্রাহামের দেওয়া। কিন্তু এত সকালে বেলা কখন কিভাবে উনি রুমে এলেন? আয়রাত মনে মনে বলল, এই ছেলে আমায় পাগল বানিয়ে দিবে। রুমে কখন এলো উনি? ধুর, ওনার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। যাকগে, যাই হোক, একটু পরেই রোদেলা আসবে। আয়রাত উঠে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আব্রাহাম করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ৮টা। আয়রাত অবশ্যই এখন ঘুম থেকে উঠেছে। আয়রাত ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছে আর ফ্রেশ হচ্ছে, মানে বাথরুম সিঙ্গার যাকে বলে আর কি। টিপ টিপ बरसा पानी पानी में आग लगाई आग लगी दिल में तो दिल को तेरी यादें आई ऊ लू 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 ই লু 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 লা 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 লা। যেভাবে খুশি সেভাবেই গান গাচ্ছে, মানে বেসুরা সুরেই গান গাচ্ছে। ফ্রেশ হওয়া শেষে আয়রাত একটা তাওয়াল পেঁচিয়ে বাইরে আসে। মাথায় একটা তাওয়াল, মানে চুলগুলো পেঁচানো, আর শরীরে একটা
তাওয়াল হাঁটু অব্দি। আয়রাত গুনগুন করে গান গেতে গেতে বাইরে বের হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা থেকে তাওয়ালটা খুলে ফেলে। চুলগুলো ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়রাত তো মনের সুখে গান গাচ্ছে। আয়নাতে তাকাতেই দেখে আব্রাহাম বিছানাতে হেলান দিয়ে শুয়ে আছে। হাই জান পাখি। হাই। আয়রাত দেখেই চিৎকার দিয়ে ওঠে, আ! আব্রাহাম এতক্ষণে সব কিছু দেখছিল, আর আয়রাত তো নিজের মন মতো। সে আব্রাহামকে এতক্ষণ খেয়ালই করেনি। তবে আয়রাতের আব্রাহামকে দেখে আয়রাতের প্রাণ পাখি যেন উড়ে যাচ্ছিল। নিজের হাত দিয়ে খামছে তাওয়াল ধরে ফেলে। তাওয়ালটা নিচের দিকে টানছে। এবার আব্রাহাম সোজা হয়ে বসে। এত টানাটানি করলে তাওয়ালটা সোজা খুলে নিচে পড়ে যাবে তো। আয়রা ভ্যাবাচাকা খেয়ে যায়। আব্রাহাম উঠে গিয়ে আয়রাতের দিকে যেতে ধরে। আব্রাহাম তার দিকে এক পা করে এগোচ্ছে, আর আয়রাত পিছাচ্ছে। পেছোতে পেছোতে দেয়ালের সাথে একসময় আয়রাতের পিঠ ঠেকে যায়। আব্রাহাম কাছে গিয়ে তার এক হাত দিয়ে আয়রাতের কোমর আঁকড়ে ধরে নিজের দিকে দেয় এক টান। এতে আয়রাত উল্টো ঘুরে যায়। আব্রাহামের বুকের সাথে তার পিঠ ঠেকে যায়। আব্রাহাম দুই হাত দিয়ে আয়রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তারা। আব্রাহাম আয়রাতের ঘাড়ে নিজের নাক ঘষতে থাকে, কিন্তু এদিকে আয়রাতের হাল তো বেহাল। হাত দিয়ে তাওয়াল খামচে ধরে আছে, কেমন কেঁপে কেঁপে উঠছে। আর আব্রাহাম তো আয়রাতের ঘ্রাণ নিতে মত্ত। তুমি কেন এইভাবে আমার সামনে আসো? প্লিজ এসো না, আমি পাগল হয়ে যাব। আয়রাত বলল, ছাড়ুন প্লিজ। আব্রাহাম কিছু না বলে আয়রাতের ভেজা চুলে নিজের নাক ডুবায়। আয়রাত এবার লাপাতার ভাবের কাঁপছে। একটু পরে নিচে ফাংশন আছে, রেডি হয়ে নিচে চলে আসো। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দিয়ে চলে আসতে নেয়। আয়রাত একটু দম ছাড়ে, কিন্তু পরক্ষণেই আবার এসে আয়রাতের ঠোঁটের কাছে একটা চুমু বসিয়ে দিয়ে যায়, তারপর চলে যায়। আর আয়রাত তো ফাটা চোখে তাকিয়ে আছে। তার কিছুক্ষণ পর রোদেলা আসে রুমে শাড়ি নিয়ে। বেশ কিছু সময় নিয়ে আয়রাতকে শাড়ি পরিয়ে দেয়। আয়রাত অনেক ফর্সা, আর ফর্সার মাঝে শাড়ির কালারটা যেন ফুটে উঠেছে। কানে ছোট ছোট দুটো সিলভার কালারের ঝুমকো পরে নেয়, আর চুলগুলো ছেড়ে দেয়। অনেক সুন্দর লাগছে তোমাকে, রোদেলা বলে উঠল। আয়রাত বলল, তাই? হ্যাঁ, দেখো, নিচে গেলে সবাই তাকিয়ে থাকবে, কারণ এটা একদম আনকমন ড্রেস আপ। আয়রাত বলল, হয়েছে, তোমাকেও কিন্তু কম সুন্দর লাগছে না। আয়রাত আর রোদেলা নিচে চলে যায়। সেখানে আব্রাহাম আর বাকি সবাই আগে থেকেই ছিল। আয়রাতের আসতেই আব্রাহাম শুরু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়রাত যে এমন কিছু একটা পরে আসবে আব্রাহাম তা ভাবেনি। আয়রাতকে দেখে আব্রাহাম তার বুকের বাঁ পাশে হাত রেখে দেয়। ইনফ্যাক্ট সবাই তাকিয়ে আছে, এমন একটা পরিবেশে শাড়ি। আয়রাতকে আসতে দেখে আব্রাহাম তার দিকেই এগিয়ে যায়। আব্রাহাম আয়রাতের দিকে নিজের বাহু এগিয়ে দেয়। আয়রাত কপাল কুঁচকে তাকায়। কি হয়েছে? এখানে এমনই হয়, আমার বাহুতে হাত রেখে দাও। সবার কাপড় আছে, কিন্তু আমার নেই। আমার ভালো লাগছে না, হাত রাখো। তো এখানে কি? কত শত মেয়ে তো আছে, তাদের কাছে যান, আমি হাত দিব না। আয়রাত বেবি, হাত রাখতে বলেছি তোমাকে। এভাবে প্লিজ বলবেন না, আমার ভয় লাগে, কখন কি করে বসেন। ভালোই ভালোই হাত রাখো। আব্রাহাম এমন কথা শুনে আয়রাত না পেরে হাত রেখেই দেয় তার বাহুতে। এখন আব্রাহাম আর আয়রাতকে একটা পারফেক্ট কাপলের মতোই লাগছে। তবে আয়রাতের দিকে আরেকটা নজর তাকিয়ে আছে, এই নজর লালসার। আয়রাতের দিকে রায়হান তাকিয়ে আছে, তার আব্রাহামের থেকে প্রচুর জ্বলছে। সফট একটা মিউজিক চলছে, সবাই পরিবেশটা উপভোগ করছে। আর আব্রাহাম আয়রাতকে জ্বালিয়ে মারছে। বেশ অনেক সময় পরে পার হয়ে যায়। একটা ওয়েটার এসে আয়রাত আর আব্রাহামের সামনে জুস রাখে। আয়রাত একটা জুসের গ্লাস নিতে যাবে, তখনই তার শাড়িতে জুস পড়ে যায়। আয়রাত সাথে সাথে উঠে ঝেড়ে ফেলে। আব্রাহাম রেগে কিছু বলতে যাবে, কিন্তু আয়রাত থামিয়ে দেয়। আয়রাত আব্রাহামকে বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমটাও অনেক বড়সড়। আয়রাত বিরক্তি নিয়ে শাড়ি পরিষ্কার করছে। এত পরিপাটি হয়ে রেডি হয়েছিল, এবার সব শেষ।
শাড়ি ক্লিন করে আয়রাত বাইরে এসে পড়তে নেবে, কিন্তু তখনই কেউ একজন আয়রাতের হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। আয়রাত চিৎকার করতে ধরলে সে তার মুখ চেপে ধরে। আব্রাহাম হোটেলের হলরুমেই ফাংশনে ছিল, সাথে বাকি সবাই আছে। তবে তখন হোটেলের ভেতরে রাশেদ আসে। বেশ তাড়াহুড়োতে আছে সে, দেখেই বোঝা যাচ্ছে। রাশেদ দ্রুত পায়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম এতক্ষণ হেসে হেসে কথা বলছিল, কিন্তু রাশেদকে দেখে, এভাবে আসতে দেখে সে খানিক কপাল কুঁচকায়। রাশেদ আব্রাহামের পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, স্যার, ঝামেলা পেকে গেছে। কি হয়েছে? রুবেলের লাশ তো এখন হয়তো পচেও গেছে, কিন্তু বলো। রাশেদ বলল, কিন্তু স্যার, যখন আপনি রুবেলকে অমনভাবে মেরে ওই রুমে লক করে রেখে এসেছিলেন, তখন সেইভাবেই কেউ রুবেলের বেশ কিছু ছবি তুলে নিয়েছে। মানে রুবেলের আধামরা অবস্থায় কিছু ছবি। হোয়াট ননসেন্স! কিভাবে সম্ভব? জানি না স্যার, একটু আগে আমার ফোনে ছবিগুলো সেন্ড হয়েছে। কে দিয়েছে জানি না। যে অ্যাকাউন্ট থেকে এসেছিল সেটাও এখন ডিসেবল দেখাচ্ছে। রায়হান করেছে? চোখ শক্ত করে বলল আব্রাহাম। জি স্যার, আই এম ড্যাম শিওর এটা রায়হানের কাজ। কিন্তু স্যার, যদি এটা রায়হানই করে থাকে, তাহলে সে কেন পুলিশ অফিসারদের ইনফর্ম করলো না বা মিডিয়ার লোকজনদের ডাকলো না? আব্রাহাম বলল, রুবেল রায়হানের পিএ, আর সেই ক্ষেত্রে পুলিশ রায়হানকেই জিজ্ঞাসাবাদ বেশি করবে, অর্থাৎ ভেতর থেকে সব নাড়িভুড়ি একদম খুঁচিয়ে বের করবে। রায়হানের যে বেআইনি কাজগুলো আছে সেগুলো তো আগে থেকেই সবার জন্য জানা। তবে এবার যেহেতু মার্ডার কেস, তো তাকেই জেল হাজতে চক্কর বেশি কাটতে হবে। নিজের কাজগুলোতে পর্দা ফালানোর জন্য রুবেলের জন্য সে কোনো স্টেপ নেয়নি। হুম, আচ্ছা আচ্ছা। ছবিগুলো কোথায়? স্যার, আমার ফোনেই। ফোনটা আব্রাহামের দিকে দিয়ে বলল রাশেদ। আব্রাহাম বলল, লিসেন, তোমার ফোন আমার লাগবে। আর চিন্তা করো না, আমি শুধু পিকগুলো নিয়ে তোমার মেমোরি তোমাকে দিয়ে দিব, আর নিউ ফোন পেয়ে যাবে কিছুক্ষণের মাঝেই। জি স্যার, সমস্যা নেই, আপনি নিন। রাশেদ তার ফোনটা আব্রাহামকে দিয়ে এসে পড়ে। আব্রাহাম ফোনের ভেতর থাকা পিকচারগুলো ভালোভাবে খেয়াল করে। আব্রাহামের সন্দেহ হচ্ছে এই রুমের কোথাও ক্যামেরা ছিল না তো, কারণ আব্রাহাম যে শক্তভাবে গার্ডদের বলে রেখে এসেছিল, তাতে কারো ভেতরে প্রবেশ করা ইম্পসিবল। আর যদি ক্যামেরা থেকে থাকে, তাহলে সেখানেই ক্যাপচার হয়ে গিয়েছে। যাই হোক, এতে আব্রাহামের কোনো কিছুই যায় আসে না। সো লেট বি ইট। আব্রাহাম ফোনটা নিজের কাছে রেখে দেয়। তবে এতক্ষণে আব্রাহামের মাথায় আয়রাতের খেয়াল আসে। আয়রাত ওয়াশরুমের কথা বলে গেছে বেশ অনেক সময়, এখনও আসার নাম নেই। আব্রাহামের কপালে এবার চিন্তার ছাপ পড়ে। আব্রাহাম সারা হলরুমে আয়রাতকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। আসেনি এখনও, তার মানে। আব্রাহাম আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। অন্যদিকে আয়রাতকে একটা অন্ধকার রুমে টেনে নিয়ে যাওয়া হয়েছে। একটা হাত আয়রাতের মুখ চেপে ধরেছে। আয়রাত ইচ্ছে মতো ছুটোছুটি করছে ছাড়া পাবার, কিন্তু পাচ্ছে না। ক্রমশ তাকে একটা অন্ধকার রুমের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে একটা সময় আলোতে এসে পড়ে। আয়রাতের মুখ চেপে ধরে দেওয়ালের সাথে কিছুটা লাগিয়ে ধরে। এতক্ষণ সেই ব্যক্তিটির মুখ দেখতে না পারলেও এবার আয়রাত স্পষ্ট দেখতে পাচ্ছে সে রায়হান। রায়হানকে এমনভাবে দেখে আয়রাতের চোখগুলো বড় বড় হয়ে গেল। আয়রাত কখনো ভাবেনি যে রায়হান এমন কিছু করবে। আয়রাত এবার যেন ছাড়া পাবার আরও বেশি চেষ্টা করছে, কিন্তু রায়হান ছাড়ছে না। আয়রাতের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে রেখেছে। আয়রাত বল বল শুধু বলেই যাচ্ছে। রায়হান বলে উঠল, হুশ, আমি, ভয় পেও না। আয়রাত ইশারা দিয়ে তার মুখের উপর থেকে হাত সরাতে বলে। রায়হান হাত সরিয়ে নেয়। মানে কি এসবের? আপনি কেন এখানে আনলেন আমায়? শুনো কিছু কথা, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আয়রাত রেগে চলে আসতে নিলে রায়হান আবার আয়রাতের হাত ধরে ফেলে। এবার আয়রাতের মেজাজ চরম পৌঁছে যাচ্ছে। সমস্যাটি কি আপনার? শোনো, আমি তোমার খারাপ চাই না, বুঝলে? আর এছাড়াও এত সুন্দর একটা মানুষের খারাপ কেউ কি করে চাইতে পারে বলো? আলতু-ফালতু বকা বন্ধ করুন, ছাড়ুন। এত সহজেই কিভাবে? আব্রাহাম আপনাকে আমার সাথে দেখলেই খুন করে ফেলবে আপনাকে। হয়েছে আব্রাহামের তারিফ করা। আব্রাহাম আব্রাহাম আব্রাহাম, সবার মুখে এই একই কথা।
তোমার যে এই শোকল্ড আব্রাহাম আছে না, এর কামকাজ জানলে এরপর থেকে ওর নাম নিজের মুখেও আনবে না। সে যাই হোক, আপনি ছাড়ুন, যেতে দিন আমায়। লিসেন, পছন্দ করি আমি তোমাকে, আর তোমায় যে ওই আব্রাহাম আছে না, সে মানুষ খুন করে ঘুরে, বুঝলে তুমি? আর এখানে আমি তোমাকে এনেছি ওর ব্যাপারে কিছু বলতে। আমি শুনতে চাই না কিছু। শুনো, আব্রাহাম বিজনেসম্যানের পাশাপাশি এক বড় মাফিয়াও বটে, বুঝলে? খুন খারাপি তার নিত্যদিনের কাজ, এমনকি একটু আগেও একজনকে মেরে রেখে এসেছে। কি বলছেন এসব? কি বিশ্বাস হয় না তো, তাই না? তাহলে এটা দেখো, আমি প্রমাণ ছাড়া কিছুই বলি না। এই বলে রায়হান আয়রাতের সামনে ফোনে একটা ভিডিও ক্লিপ রাখে। আয়রাত অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে নেয়। ভিডিও প্রথমেই দেখা যাচ্ছে একটা লোককে বেঁধে রাখা হয়েছে, তার সামনে অন্ধকারে একটা লোক বসা ছিল হাতে কিছু একটা নিয়ে। ভিডিওতে লোকটি আলোর কাছে আসতেই আয়রাতের মুখ হা হয়ে যায়। লোকটি আব্রাহাম, আর তার হাতে বড় ধরনের একটা রড। আয়রাত দেখলো আব্রাহাম লোকটির সামনে গিয়ে কিছু না বলে তার মুখটা উপরে তুলে হাতে থাকা রডটা একদম ঢুকিয়ে দিল সেই লোকটার চোখে। ইস, কি বিভৎস দৃশ্য রে বাবা! এটা দেখার সাথে সাথেই আয়রাত একটা চিৎকার দিয়ে হাত থেকে ফোনটা নিচে ফেলে দেয়। আর রায়হান বাঁকা হাসি দেয়। আয়রাতের হাত পা গুলো যেন কাঁপছে ভয়ে। মাত্রই কি দেখলো নিজেই বিশ্বাস করতে পারছে না। আয়রাত স্পষ্ট দেখেছে যে সেটা আব্রাহাম ছিল। কি হলো তো এবার বিশ্বাস? আয়রাত নিশ্চুপ। আয়রাত এবার কিছু না বলেই সোজা চলে আসতে নাই, কিন্তু রায়হান আবার তার হাত ধরে থামিয়ে দেয়। এবার যেন কিছুটা অসভ্যতাময়ী করতে লাগলো রায়হান। আয়রাত ছাড়া পাবার জন্য চিল্লাচ্ছে। আব্রাহাম এদিকে সেদিকে আয়রাতকে অনেক খুঁজছে, কিন্তু আয়রাত কোথাও নেই। খুঁজতে খুঁজতে আব্রাহাম ওয়াশরুমের পাশে চলে গেল। আরও কিছু দূর যেতেই আব্রাহামের কানে চিল্লানোর আওয়াজ ভেসে আসে কিছুটা। আব্রাহামের বুঝতে 1 মিনিট দেরিও হয় না যে এটা আয়রাতের গলা। আব্রাহাম সেদিকে দৌড়ে চলে যায়। যেতেই দেখে রায়হান আয়রাতের হাত ধরে আছে, আর আয়রাত হাত মোচড়াচ্ছে। বাকরুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়ে দিয়ে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, এখন ঠিক তেমনভাবে আব্রাহামের শরীর আগুন জ্বলছে। চোখগুলো হুট করেই লাল বর্ণ ধারণ করে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাতের হাতের পাশে কিছুটা কেটে গেছে ছুরি দিয়ে। হাত বেশি মোচড়ানোর ফলে কেটে গেছে। আয়রাত অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। আয়রাতের চোখে পানি দেখে আব্রাহাম যেন এবার রাগের বাঁধ ভেঙে গেল। আব্রাহাম সোজা গিয়ে আর রায়হানের বুক বরাবর দেয় এক লাথি মেরে। এতে রায়হান ছিটকে গিয়ে বেশ দূরে সরে যায়। আব্রাহাম আয়রাতের হাত ধরে নিজের জ্যাকেট থেকে রুমাল বের করে আগে আয়রাতের কাটা স্থানে বেঁধে দেয়। রক্ত ঝরছে। আয়রাত তো মাথা নিচু করে দিয়ে আছে, তবে আব্রাহাম আয়রাতের হাত বাঁধছে আর রক্তচক্ষু নিয়ে এক মনে আয়রাতের দিকেই তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতের হাত ছেড়ে দিলে আয়রাত এক সাইডে গিয়ে দাঁড়ায়। আব্রাহাম এবার রায়হানের কাছে গিয়ে তার শার্টের কলার ধরে তাকে তুলে। তোর সাহস কি করে হয় আয়রাতকে টাচ করার? তোর কলিজাটা ছিঁড়ে ফেলবো আমি, জানোয়ার! আর কত মেয়ে বাজি করবি? হ্যাঁ, কবে মানুষ হবি? আর যাই করিস না কেন, আমার আয়রাতের দিকে চোখ তুলে তাকালে মনে রাখিস তোর জীবন শেষ করে দিব আমি। হ্যাঁ, কিছুই করতে পারবি না তুই। আব্রাহাম রায়হানের কলার খামচে ধরে এগুলো রাগে বলছিল, কিন্তু এই রায়হান তবুও শয়তানি হাসি দিয়ে এগুলো বলছে। মানে কি পরিমাণ নির্লজ্জ হলে মার খাবার পরও কেউ হাসে? এবার তো আব্রাহামের মাথায় রক্ত জমাট ধরে গেল। নিজের যত শক্তি ছিল সব দিয়ে আব্রাহামের লাগাতার রায়হানের মুখে ঘুষি দিতে থাকে। ঘুষি দিচ্ছে তো দিচ্ছেই, থামার নাম গন্ধ নেই। একের পর এক ঘুষি সোজা রায়হানের মুখের উপর পড়ছে। আয়রাত ভয়ে জড়সড় হয়ে রুমের এক কিনারায় হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভয় লাগছে তার। আব্রাহামকে হিংস্র লাগছে দেখতে, প্রচণ্ড রকমের রেগে আছে। আব্রাহাম মনে হচ্ছে আজ রায়হানের মুখটা একদম থেতলিয়ে দিবে। ইতিমধ্যে রায়হানের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করেছে। হোটেলের সব স্টাফ আর বাকি লোকজনরা উপরের রুম থেকে বেশ চিল্লাপাল্লার আওয়াজ পেয়ে সবাই সেখানে ছুটে যায়। গিয়ে দেখে আব্রাহাম পাগলের মতো একের পর এক পাঁচ মেরেই যাচ্ছে রায়হানকে। সবাই দ্রুত গিয়ে আব্রাহামকে থামায়, কিন্তু আব্রাহামের ধারে কাছেও তো কেউ ঘেঁষতেই পারছে না।
সবাই রায়হানকে ছাড়িয়ে আনে আব্রাহামের কাছ থেকে খুব কষ্ট করে। আব্রাহাম এবার ছেড়ে দেয়। রাগে ফুঁসছে সে। আব্রাহামের হাতের আঙ্গুলগুলোর উপরে লাল লাল একটা আভা পড়ে গেছে। এত রেগে আছে আব্রাহাম বলার বাইরে। তবে এই রাগটা যেন আব্রাহামের উপর বেশ শুট করে, মানানসই। আজ বেঁচে গেলি, এর পরের বার থেকে নাই তোকে বাঁচানোর জন্য কেউ আসবে, আর না আমি তোকে বাঁচিয়ে রাখবো। এই বলে আব্রাহাম সেখান থেকে আয়রাতের হাত ধরে নিয়ে বাইরে এসে পড়ে। সবাই রায়হানকে ধরাধরি করে নিয়ে আসে। আব্রাহাম এখন প্রচুর রেগে আছে। যেভাবে আয়রাতের হাত ধরেছে আর যে গতিতে আয়রাতকে নিয়ে যাচ্ছে, এতেই আব্রাহামের রাগ প্রকাশ পাচ্ছে। আয়রাত ভয় পেয়ে আছে অনেক। আয়রাতকে হলরুমের সবার সামনে দিয়ে নিয়ে সোজা তার রুমে চলে যায় আব্রাহাম। রুমে গিয়ে আয়রাতকে বিছানার ধপ করে বসিয়ে দেয়। তারপর নিজের উপর থেকে জ্যাকেটটা খুলে ছুঁড়ে মারে। শার্টের হাতাগুলো গুটিয়ে আয়রাতের সামনে বসে। চোখ মুখ বেশ শক্ত তার। পাশে থাকা ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়রাতের হাতটা টান দিয়ে ধরে নিজের কাছে আনে। রুমালটা খুলে দিয়ে পাশে রাখে। বেশ খানিকটা কেটে গিয়েছে আয়রাতের হাত। আব্রাহাম রুমালটা রক্তে ভিজে গিয়েছে। আব্রাহাম খুব রুডলি বিহেভ করেছে, তা সম্পূর্ণই রাগের বশে বুঝাই যাচ্ছে। আব্রাহাম কিছু না বলেই স্যাভলন শিশিটা নিয়ে তুলিতে ভরায়। তারপর তা সোজা আয়রাতের হাতে চেপে ধরে। কাটা স্থানে স্যাভলন যেন মরিচের মতো জ্বালা পোড়া শুরু করে দিল। আয়রাত ফট করে হাতটা টান দিয়ে এমন করে তারপর ফুপিয়ে কেঁদে দেয়। আয়রাতের এই চোখের পানি দেখে যেন আব্রাহামের রাগ এক নিমিষেই উড়ে গেল। আব্রাহাম আলতো ভাবে আয়রাতের হাতটা নিয়ে এবার খুব যত্নে সাথে স্যাভলন লাগিয়ে দিতে থাকলো, সাথে আস্তে আস্তে ফু দিচ্ছে। আয়রাত তাকিয়ে তাকিয়ে আব্রাহামকে দেখছে। আয়রাতের বিশ্বাসই হচ্ছে না যে এই সেই আব্রাহাম যে কিনা এত ভয়ঙ্করভাবে একজনকে মেরেছে। তখনই তার আরেক রূপ আর এখনই তার আরেক রূপ। আয়রাত আর এভাবে চুপ থেকে থাকতে পারল না। আপনি আপনি রায়হানের পিএকে মেরে ফেলেছেন? আয়রাতের কথায় আব্রাহাম কিছুটা অবাক হয়, কিন্তু আয়রাতের দিকে তাকায় না। তার হাতে ব্যান্ডেজ করতে করতেই বলে, হ্যাঁ মেরেছি তো। কেন মারলেন? তোমার জন্য। আমার জন্য মানে কি? এত কিছু তোমার ওই ছোট্ট খুলিতে ঢুকবে না। এভাবে কেউ কাউকে মারে? আমি মারি তো? দয়ামায়া কিচ্ছু নেই আপনার মাঝে? না নেই, কারণ আমি এমনই। যে অবস্থাতে আমি আছি সেখানে এইসব দয়ামায়া থাকা নেহাত হাস্যকর। আয়রাত চুপ। আয়রাতের হাতের ব্যান্ডেজ করা শেষ। নিজের পা গুটিয়ে বিছানাতে বসে আছে, আর আব্রাহাম সোফাতে বসে বসে ফোন ঘাঁটছে। রায়হান এখন ডাক্তারের আন্ডারে। আব্রাহাম তাকে আধামরা করে দিয়েছে। আব্রাহাম এখন বেশ বুঝতে পারছে যে সব রায়হানের কারসাজি ছিল এইগুলো। আয়রাত যখন নিজের নামে উপর থেকে রায়হান তখন থেকে আয়রাতের দিকে নিজের নজর রেখে দিয়েছিল। আয়রাত আব্রাহামের সাথেই ছিল। অবশ্যই তা রায়হান দেখতে পারেনি, তাই ওয়েটারকে সে ডেকে নিয়ে সব শিখিয়ে দিয়েছে। আর ওয়েটার তাই করেছে। সে আয়রাতের শাড়িতে ইচ্ছে করে জুস ফেলে দিয়েছে। আয়রাত তা ক্লিন করার জন্য ওয়াশরুমে গিয়েছে, আর রায়হান তখনই সুযোগ পেয়েছে। এটা ভেবে আব্রাহামের মাথাটা যেন ফেটে যাচ্ছে রাগে। যাই হোক, এবার কিছু একটা করতেই হবে। আব্রাহাম বেশ কিছুক্ষণ ভেবে 2 গ্লাস জুস অর্ডার করে। কয়েক মিনিট পর ওয়েটার এসে রুমের সামনে নক করে। আব্রাহাম গিয়ে জুস দুটো পিক করে, তবে আব্রাহাম জুসের দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আব্রাহাম 1 গ্লাস জুস নিয়ে আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাত আব্রাহামের দিকে তাকায়। এটা কে? এটা কেন? ড্রিঙ্ক দিস, ইটস গুড ফর ইউর হেলথ। আব্রাহাম আয়রাতকে তা খেতে বলে। আয়রাত কিছু না বলে খেয়েও নেয়, কিন্তু খাওয়ার পরপরই আয়রাতের কেমন মাথা ঘোরাতে শুরু করলো। একদম ভনভন করে ঘোরাচ্ছে। আয়রাত আবছা আবছা চোখে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত কিছুটা শুয়েই পড়ে। আব্রাহাম আয়রাতের দিকে ঝুঁকে পড়ে। আব্রাহাম বলল, ইটস স্লিপিং টাইম বেবি গার্ল। আয়রাত বুঝলো যে তার ড্রিঙ্কে আব্রাহামই কিছু একটা মিশিয়ে দিয়েছে। আব্রাহাম আয়রাতের কপালে একটা চুমু দেয়, আর ততক্ষণে আয়রাত চোখ একদম বন্ধ করে ফেলে। আব্রাহাম আয়রাতকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আব্রাহাম এক ভ্রু উঁচু করে তাকিয়ে থাকে। এবার যা করতে হবে তো তা দ্রুত আর রাতের মাঝেই করতে হবে।